আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। দর্শক, নির্বাচন কবে হবে? এই মুহূর্তের সবচেয়ে আলোচিত প্রশ্ন এটি। বলছিলাম নির্বাচন কবে হবে, সরকারের উপর মহল থেকে এসেছে বার্তা। আমাদের আজকের প্রসঙ্গে আমরা জানব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীরা কি ভাবছেন জাতীয় নির্বাচন নিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট বা ৩৬শে জুলাই পতন হয় সরকারের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে সরকার গঠন করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যে বিষয়টি সবসময়ই আলোচনায় এসেছে তা হল আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়েছে সেখানেও উঠেছে নির্বাচন প্রসঙ্গ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে যৌক্তিক সময়ে সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কথা। ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা দেয়। এরপর গঠিত হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যারা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ করবেন। গঠিত হয় নতুন নির্বাচন কমিশন, যেখানে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। কমিশনার রয়েছেন আরও ৪ জন নির্বাচন কমিশনার। বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, তারা চান সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরও নির্ভর করবে নির্বাচন অনুষ্ঠিত হবার সময়সীমা। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে উঠে আসে নির্বাচনের বিষয়। ১৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জানার অধিকার জনগণের রয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ১৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে নির্বাচনী সময়সীমাকে দীর্ঘ মনে করছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব বক্তব্যে বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। তবে জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬ জুলাই আমাদের সঙ্গে অবস্থান করছেন আল মাসনুন এবং আমাদের সঙ্গে আছেন জাহিদ আহসান। আচ্ছা, আমি প্রথমেই হলো যে একদম সরাসরি আলোচনায় চলে যাব। সেটা হলো যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসলে যে সময়সীমার ঘোষণা দেওয়া হয়েছে বা এসেছে, সেটাকে আপনারা আসলে কীভাবে দেখছেন? প্রথমে আমি আল মাসনুন আপনার কাছে একটু জানতে চাইব। এটা আমার কাছে মনে হচ্ছে খুবই যুক্তিযুক্ত। আসলে একটা যেই সরকারটা আমরা ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটে আমরা বসিয়েছি এবং
সবার একটা মানে এখানে ঐক্যমত আছে এই সরকারের প্রতি। সেই সরকার যখন একটা সময় মানে আমাদের সবারই একটা কনসার্ন ছিল যে কবে নির্বাচন হবে, এবং অনেক পক্ষ থেকে রাজনৈতিক পক্ষ থেকে প্রশ্ন উঠছিল যে আদৌ কি নির্বাচন দিবে কি না। তো এই প্রশ্নের একটা সমাধান, একটা উত্তর প্রয়োজন ছিল। সেই একটা উত্তর যেহেতু পেয়েছে সবাই, এবং জনগণ একটা প্রশান্তি পাবে যে হ্যাঁ আমার নির্বাচনটা কবে হচ্ছে এবং তার জন্য একটা ডেডলাইন এবং সেই লক্ষ্যে আগানোর জন্য কি কি করতে হবে সেই আলাপগুলোও সে দিয়েছে। তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো কাজ হয়েছে, এবং এটাকে রোডম্যাপ হিসেবে নিয়ে রাজনৈতিক দলগুলো ওভাবে আগাতে পারবে এখন থেকে। আপনার কি মনে হয় জাহিদ হাসান, আপনার কাছে একটু জানতে চাইবো। গত 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বক্তৃতায় মাননীয় প্রধান উপদেষ্টা যেটি ক্লিয়ার করেছেন, এবং এরপরেও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাও যেটিকে ক্লিয়ার করেছেন যে 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি মনে করি এই সময়টুকু 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, তারপরে নির্বাচন হওয়ার জন্য যতটুকু সময় অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে এবং তারা সম্ভাব্য যে সময়সীমা দিচ্ছে নির্বাচনের, সেটা অবশ্যই যৌক্তিক। এবং এই সময়টুকুর মধ্যে একটি সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করবার জন্য, প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ার জন্য এই সময়টুকু দরকার, প্রয়োজনীয় সংস্কারের জন্য দরকার। সেই হিসেবে সরকারের এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটি বলেছেন, এই সময়সীমাটুকু অবশ্যই যৌক্তিক। আচ্ছা, এই দেখুন সময়সীমার কথা বলা হয়েছে, তার আগেও কিন্তু যে নির্বাচনী দলগুলো মানে রাজনৈতিক দলগুলো আছে, নির্বাচন সম্ভব এবং কথা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বলা হয়েছে। সেইটার সঙ্গে এইটার হলো যে এই মুহূর্তে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, যদি আমি অবস্থানগত স্থান থেকে বলি, একটু জানতে চাই। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতামত দিয়েছে যে তারা এটা নিয়ে তেমন একটা খুশি না এবং তারা নারাজ, এই ডেডলাইনটা তারা দিয়েছে, মানে আমাদের প্রধান উপদেষ্টা আর কি। তো তাদের মতামত দিবে প্রত্যেকটা রাজনৈতিক দল। তাদের অনেকের চাহিদা থাকবে যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চায়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই সরকারটাকে শুধুমাত্র একটা সরকার কিনা। তাদের তো এখানে মানে আমাদের এই সরকারটাকে বসানোর পিছনে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা এই সরকারকে বসিয়েছি আমাদের এই সকল ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আমাদের যত ধরনের সংস্কার দরকার একটা নির্বাচনের আগে, একটা সরকারকে বসানোর আগে, এই সব কিছু যাতে পরিবর্তন করে দিয়ে আমার এই দেশটা যে নতুন একটা স্বাধীনতা পেয়েছে এর সকল লক্ষ্য পূরণ করে যাতে আমার একটা নির্বাচন হয়, এবং তারপর থেকে যাতে আমাদের একটা নর্মাল প্রসিডিউরের মাধ্যমে দেশ পরিচালনা হয়, একটা রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়। তো ওটার জন্য তো আমার একটা রোডম্যাপ দরকার। তো যেই সরকার মানে যেই পলিটিক্যাল পার্টিগুলো মনে করছে যে তাদের ক্ষমতা আসলে জরুরি, বা যে কনফিডেন্ট আসলে যে সে হয়তো বা ক্ষমতায় আসতে পারবে, এই 16 বছর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় অনেক বোঝাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে এবং অনেক হামলা মামলা শিকার হয়েছে, এবং তাদের অনেক কৃতিত্ব আছে, এই আন্দোলনেও ছিল। তো তাদের চাহিদা থাকবে যে তারা দ্রুত সময়ের মধ্যে একটা মানে নির্বাচন চাবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে ঐক্যমতের জায়গায় আসতে হবে। এটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাও কথা বলেছে যে ঐক্যমতের জন্য সে কাজ করবে। তো আমার মনে হয় তখন সকল রাজনৈতিক দলগুলো একটা বোঝাপড়ার মধ্যে আসতে পারবে। আপনার কি মনে হয় জাহিদ হাসান? দেখুন, একটি বিষয় খুব স্পষ্ট করে বুঝতে হবে, বাংলাদেশে এখন যে সরকার ব্যবস্থা ফাংশন করছে না তত্ত্বাবধায়ক সরকার না। শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য এই সরকার গঠিত হয়নি। গণঅভ্যুত্থান পরে যে সরকার গঠিত হয় সেই সরকারের একমাত্র কাজ একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের শুরু থেকেই অগস্ট সেপ্টেম্বর থেকে আমরা নির্বাচনের জন্য যে তাড়াহুড়া দেখেছি, এটাকে আমরা একমাত্র ক্ষমতার জন্য লিপসার চোখে দেখি। আমরা স্পষ্ট করে বলতে চাই এবং যেটা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে কোনো ক্ষমতার পালাবদল হয়নি। বাংলাদেশের 8ই আগস্ট কিংবা 5ই আগস্ট এমনটি হয়নি যে আওয়ামী লীগ একটি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তার ক্ষমতা ছেড়েছে, এরপরে আরেকটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা যাবে। বাংলাদেশে 5ই আগস্ট আওয়ামী লীগকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা। সুতরাং এই বাধ্য করার আকাঙ্ক্ষা কখনোই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ছিল না। আপনি এখনও যারা আহত হয়ে হসপিটালে বেডে কাতরাচ্ছেন, হাঁটতে পারছেন না, হয়তো একটা হাত চলে গেছে, চোখে দেখছেন না, এই সকল আহত ব্যক্তিদের কাছে যান, জিজ্ঞেস করুন যে আপনারা কেন পুলিশের লাইভ বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন? শুধুমাত্র নির্বাচনের জন্য? কেউ, আমি যতজন আহতের ইন্টারভিউ করেছি, আমরা যতজন আহতের কাছে গিয়েছি, দেখতে গিয়েছি, কারোই অভিমত শুধু একটা নির্বাচন নয়। এবং একই সঙ্গে আমরা মনে করি একটা গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচন অবশ্যই জরুরি, কিন্তু সেটা এই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে অ্যাসপিরেশন ছিল, সেই অ্যাসপিরেশনের সংস্কার হবে, রিফরমেশন হবে,
সেটা অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে, আরও নানা ক্ষেত্রে আমরা দেখেছি ইতিমধ্যে 11টি কমিশন সরকার গঠন করেছে। এই সকল কমিশন তাদের যথাসম্ভব সংস্কার করবে, এই সংস্কারের পরেই নির্বাচন হবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি 31শে ডিসেম্বরের মধ্যে সবগুলো সংস্কার কমিশন তাদের সংস্কারের অগ্রগতি কতটুকু তা নিয়ে রিপোর্ট প্রকাশ করবে, সরকারের কাছে সেই রিপোর্ট জমা দিবে এবং সরকার এর পরবর্তীতে বোঝাপড়া করবে। সুতরাং আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে যাতে করে আমরা কখনোই যাতে আমাদের উপরে ফেসিবাদ আর গেড়ে উঠতে না পারে। যে সকল ফেসিবাদী সিস্টেম আমাদের মধ্যে বজায় ছিল, যে এই ফেসিবাদী সিস্টেমের কারণে শেখ হাসিনা একজন ফেসিস্ট হয়ে উঠতে পেরেছে, সেগুলো সংস্কার না করে, সেগুলোকে দূর না করে আমরা যদি আরেকজনকে সেখানে বসাই, সে যে ফেসিস্ট হয়ে উঠবে না, আমরা সেই নিশ্চয়তা দিতে পারি না। সুতরাং আমাদের ওই ব্যবস্থাগুলো, ওই সিস্টেমগুলোকে সমূলে ধ্বংস করতে হবে। আমরা বারবার রক্ত দিতে পারবো না। বাংলাদেশে আর একটা গণঅভ্যুত্থান 20 বছর পরে হবে, এটা আমরা কখনোই চাই না। আমরা রক্ত দিয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা রক্ত দিবে, এরকম একটা অনিশ্চিত ভবিষ্যৎ আমরা রেখে কখনোই যাব না। 2000 মানুষ জীবন দিয়েছে, প্রয়োজন হলে আমরা আরও 2000 জীবন দিতে রাজি আছি, সবাই জীবন দিতে রাজি আছে। কিন্তু বাংলাদেশে আর যাতে কখনো ফেসিবাদী ব্যবস্থা কায়েম না হয়, এই জন্য প্রয়োজনীয় সংস্কার হবে। নির্বাচন ব্যবস্থার জন্য যে সকল সংস্কার দরকার সেগুলো হবে এবং সেটা হবার জন্য যতটুকু সময় লাগে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সেই সময়ের পরে নির্বাচন হবে। ততদিন অবধি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল রাজনৈতিক দল যাতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে, আমি সে আহ্বান জানাবো। আচ্ছা, জাহিদ হাসান কিন্তু হলো যে যতক্ষণ ধরে এত কথা বললেন, উনি বললেন সংস্কারের কথা বললেন, প্রশ্ন আপনার কি মনে হয় যে আমাদের আসলে কি ধরনের এই মুহূর্তে প্রায়োরিটি হিসেবে হলো যে সংস্কার সবার আগে জরুরি? সংস্কার তো নির্বাচনের আগে আছে, নির্বাচনের আগে তো সকল ধরনের সংস্কারের প্রয়োজন এবং সকল সংস্কারের জন্য আলাদা কমিশন রয়েছে। তবে যেই সংস্কারগুলো সব থেকে বেশি জরুরি, যে আমার শিক্ষার সংস্কারগুলো বা সংবিধানের সব থেকে বড় সংস্কার যেটা আমার সংবিধানের সংস্কার, এই এক সংবিধান আমাদের এই মানে জাহিদ ভাই যে কথাটা বলছিল যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারছে যেই কারণে, এই ধরনের কোনো কিছুকে আর কোনোভাবে স্টাবলিশ এই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। তো আমার এই সংবিধানটাই মূলত সব কিছুর গোড়া। এটাকে যদি আমি চেঞ্জ না করতে পারি, এটা সকল ধরনের যত সমস্যা আছে এগুলো যদি পরিবর্তন আমরা না আনতে পারি, তাহলে কখনোই আমার মানে দেশটা সেই যে আমার পরিবর্তনটা প্রয়োজন, আমার যে ভাইরা জীবন দিয়েছে, আমরা যারা রক্ত দিয়েছি, আমাদের ওই পরিবর্তনের জন্য দিয়েছে, এবং ওটা যদি না হয় তাহলে আমাদের কোনো মানে আশা নাই যে আমরা যে আশাটা দেখছি ওটা আমরা পাবো। তাই আমাদের এই পরিবর্তনগুলো দরকার, এই সব মানে কমিশনগুলোর কাজ দরকার, এবং আমার কাছে মনে হয় সংবিধানের যে সংস্কার ওটা সব থেকে বেশি জরুরি। আচ্ছা, উনি বললো সংবিধানের সংস্কার সব থেকে বেশি জরুরি। আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বেশি জরুরি কোথায় সংস্কার করা? আমি বরং বলতে চাই, যেই মুজিববাদী সংবিধান গত 54 বছর ধরে বাংলাদেশে কোনো রকমের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দেয় নাই, এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিব। আমরা এই কথা আগেও বলেছি, আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে বারবার বলেছি যে যেই সংবিধান বাংলাদেশে এক্সিস্ট করে, এই সংবিধানকে ফেলে দিয়ে আমরা নতুন করে সংবিধান বানাবো, যেই সংবিধানের প্রস্তাবনা বাংলাদেশের জনগণ দিবে, ছাত্ররা দিবে, যারা এই অভ্যুত্থান করেছে। সুতরাং সংবিধানের ব্যাপারটা তো আমরা আগেই ক্লিয়ার করেছি। কিন্তু এখন যে সকল সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থার জন্য একটা নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, এবং নির্বাচন ব্যবস্থা শুধুমাত্র যে নির্বাচন কমিশনের উপরে আবদ্ধ বা সীমাবদ্ধ ব্যাপারটা এমন না, এর সঙ্গে আরও 2টা প্রতিষ্ঠান জড়িত, সরকার ব্যবস্থা জড়িত। সুতরাং এদেরকে মিলেমিশে কাজ করতে হবে। একই সঙ্গে এতটুকু নিশ্চিত করতে হবে এই নির্বাচনের ঢামাডোলে কোনোভাবে যাতে ফেসিস্ট আওয়ামী লীগের কামব্যাক করতে না পারে। আমরা আজকে খুব গভীর উদ্বেগের সঙ্গে, আমি এখানে আসবার আগে দেখলাম যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে বাধা, মানে নির্বাচনে অংশ নিতে কোনো রকমের বাধা নেই। আমি তীব্রভাবে এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। সুতরাং আমাদেরকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমের মধ্য দিয়ে কোনোভাবে যারা বাংলাদেশে গত 16 বছরে কয়েক হাজার মানুষ, এই জুলাইয়ের 2000 মানুষ সহ কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এমনকি যারা এই নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে গত 3টে নির্বাচনের মাধ্যমে, তাদেরকে আমরা নির্বাচনে অংশ নিতে দিব, এটা তো হতে পারে না। এই জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি, এই জন্য আমরা রাস্তায় নামিনি। সুতরাং এই সকল সংস্কার হবে, এই সকল সংস্কার হতে হবে। এর বাইরেও আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনের সংস্কারের জন্য একটি কমিশন হয়েছে। আমরা দেখেছি আরও প্রায় 11টা সংস্কার কমিশন হয়েছে। এই সংস্কার কমিশনগুলো বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, অংশীজন সবার থেকে মতামত নিচ্ছে। এই মতামতগুলো নিয়ে, মতামতের ভিত্তিতে তারা সংস্কারগুলো সুপারিশ করবে, সরকার সেটাকে গ্রান্ট করবে। এই গ্রান্টগুলো করা এবং
জনগণ যা চায়, জনগণের কাছে আরও যতভাবে পৌঁছানো যায় প্রত্যেকটি কমিশন ততভাবে পৌঁছাবে, এবং এই পৌঁছানোর মাধ্যমে সংস্কারগুলো নিশ্চিত করতে হবে। আপনারা দুইজনেই, একজন বললেন সংবিধান চেঞ্জ হওয়া দরকার, আরেকজন বললেন যে যে এক্সিস্টিং সংবিধান আছে কনস্টিটিউশন সেটা আসলে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার। তো ধরেন সেটা ছুঁড়ে ফেলে দিতে গেলে বা হলো যে সংবিধান চেঞ্জ করতে গেলেও আপনার কি, আমরা জানি যে এই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার, সে তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু আপনাদের কি মনে হয় যে আসলে এই পরিবর্তনগুলো আনতে গেলেও তো আসলে নির্বাচনী গণতান্ত্রিক নিয়মের নির্বাচনী কোনো সরকারই কি বেটার ওয়েতে করতে পারবে না সেটা, নাকি বেটার হবে কি না, নাকি আসলে ওনারাও করতে পারে না? আমি আসলে সার্বিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি। গণপরিষদ নির্বাচন হতে পারে বাংলাদেশে, একটা গণপরিষদ নির্বাচন করে গণপরিষদের মাধ্যমে সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখা যেতে পারে। অথবা যেই সংবিধান সংস্কার কমিশন হয়েছে তারা নিজেরা একটা প্রক্রিয়া ডেভেলপ করতে পারে, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে তারা পৌঁছাবে। অথবা যদি তাদের কাছে সেটাকে একটা প্রলম্বিত প্রক্রিয়া মনে হয়, তারা একটি গণপরিষদ নির্বাচন করুক এবং সেটার মাধ্যমে নতুন করে সংবিধান লেখা হোক, কোনো সমস্যা নেই। তো আমরা ছাত্র জনতা ততটুকু ধৈর্য ধরতে রাজি। আপনার কি মনে হয়? মানে এই যে কমিশনটা হচ্ছে, এই কমিশনের কাজ নিয়ে তো আমাদের মানে ভাইয়ের সাথে আমি এই বিষয়ে একমত, এটা ছুঁড়ে ফেলে দিলে সব থেকে বড় সমাধান হতো। যেহেতু তারা কমিশন করছে, ওকে ইটস ফাইন, বাট আমি তো চাই না 7-8 জন মিলে আমার দেশের সংবিধানের সকল সমাধানটা বের করে আনুক। তার 7 জনের মতামত বা 10 জনের মতামত দিয়ে আমার দেশের সংবিধান, যেটা দিয়ে আমার দেশ চলবে, এটা আমি মেনে নিতে পারি না। তার কাজ হওয়া উচিত ছিল সে তার 31 ডিসেম্বরের মধ্যে হয়তো তাদের রিপোর্ট দিবে, বাট সেই রিপোর্টটাও তাদের মতামতের ভিত্তিতে। আমি শুধু তার মতামতটা চাই না, আমি চাই আমার বাংলাদেশের জনগণ, প্রত্যেকটা তৃণমূলে যত ধরনের যত মানুষ আছে, প্রত্যেকটা জাতি গোষ্ঠী, মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মতামতটা যাতে আসে। তাদের উচিত ছিল তৃণমূলে যাওয়া, স্থানীয় সরকারে যারা যেইভাবে সরকারগুলো কাজ করছে, যেই সরকার মানে যেভাবে হেল্প নেওয়া যায়, আর্মি থেকে হোক যেভাবে হোক, জনগণের কাছে যাওয়া, তাদের কথা শোনা, তাদের কথার কাছে ট্রান্সলেট করে নিয়ে ওই ভাষাটাকে নিয়ে যে কীভাবে এটাকে প্রতিফলিত করা যায় সংবিধানের মধ্যে, এই ধরনের কোনো কার্যক্রম আমি এই কমিশনের মধ্যে দেখছি না, যেটা হওয়া উচিত ছিল। তো এটা আমার দরকার যে আমার জনগণের কথাগুলো কি সংবিধানের মধ্যে প্রতিফলিত হচ্ছে কিনা, যেটা আমাদের আগের সংবিধানে হয়নি, যে কারণে আসলে এটা ছুঁড়ে ফেলা দেওয়া উচিত ছিল আমার মনে হয় আর কি। ধন্যবাদ, বুঝতে পেরেছি। ধরুন এখন তো এই মুহূর্তে সংস্কার চলছে বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের অন্যান্য কাজকর্ম করছেন, কিন্তু যে সামনে তো নির্বাচন একটা না একটা সময় আসবে, আসলে সেই নির্বাচনে আপনারা আসলে কিভাবে নিজেদের অংশীদারিত্ব আসলে রক্ষা করতে চান আর কি, অংশগ্রহণ করতে চান, বা কি পরিকল্পনা আপনাদের? নির্বাচন তো একটি প্রতিযোগিতামূলক ব্যবস্থা। আমরা মনে করি যে বাংলাদেশের যে সকল মানুষেরা ফেসিবাদী শাসন কাঠামোর সঙ্গে গত 16 বছরে জড়িত ছিল না, তারা প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে চাইলে। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলতে চাই, আমরা একটি পলিটিক্যাল অ্যাসপিরেশন ধারণ করি। সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা রাজনৈতিকভাবে যে নির্বাচনে অংশগ্রহণ করা সেটি নিশ্চয়ই করবে না, কিন্তু আমাদের এখান থেকে যদি আমাদের কোনো ব্যক্তিরা চান যে তারা নতুন যে রাজনৈতিক দলের কথা আমরা শুনছি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাতে কোনো রকমের কোনো বাধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিবে না। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল হিসেবে কখনোই ফাংশন করবে না। যদি আমরা নির্বাচনের কথা বলি, নির্বাচন আসলে এই মুহূর্তে সেই যে আপনি বললেন যে এটা গণ অভ্যুত্থান, এবং সেটা আসলে আরও 20 বছর 10 বছর পরে আপনারা আরেকটা গণ অভ্যুত্থান চান না, এবং সেই এনার্জি, সেই হিউম্যান রিসোর্স, মানব সম্পদ এবং সব কিছু মিলে হলো যে সেটা নেই, এত স্যাক্রিফাইস আর করতে চান না। তো সেই ক্ষেত্রে হলো যে যদি হলো যে সংস্কারের পরবর্তীতে নির্বাচন হয়, সেই নির্বাচন আসলে কেমন হওয়া উচিত? আমরা স্যাক্রিফাইস করতে চাইনি, ব্যাপারটা এমন না, আমরা স্যাক্রিফাইস করেই এসেছি। না সেটা তো বটেই, স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস তো করা, আমরা আরেকবার এইরকম বাংলাদেশে একটা ম্যাস কিলিং হোক সেটা চাই না, সেটার কথাই আমি আমরা চাই। একটি অবাধ, সুন্দর, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক নির্বাচন হোক, এবং নির্বাচনের আগে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেই পরিবেশটা আসলে প্রতিযোগিতামূলক হবে, যেই পরিবেশে কোনো একজন ব্যক্তি নিজেকে কম্পিটিটর ভাবতে কোনো ভয় পাবে না, কোনো একটা দল মনে করবে না যে সে যদি নির্বাচনে অংশগ্রহণ করে অন্য একটি দল তাকে বাধা দিবে। এরকম একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরের এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেক রাজনৈতিক বোধ সম্পন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এমন অনেকজন ব্যক্তি দেশের রাষ্ট্রের সংস্কারের জন্য যুক্ত, অনেকে অন্যান্য কাজের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যে সময়টা দরকার, তার প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করবার জন্য যে সময় দরকার, সেই সময়টুকু দিতে হবে। এই দেওয়ার মাধ্যমে এই প্রতিযোগিতার পরিবেশটা গড়ে উঠবে।
সুতরাং কোন একটি রাজনৈতিক দল চায় বলে তাড়াহুড়া করে বলেই কালকে নির্বাচন দিয়ে দিতে হবে, তাহলে এই প্রতিযোগিতামূলক পরিবেশটা থাকবে না। আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখছি যে ইদানিং সময়ে নানাভাবে আমাদের যে সকল ছাত্র বন্ধুরা গণঅভ্যুত্থানে একদম সামনের সারিতে থেকে ফাইট করেছে, তাদের কয়েকজনের নির্মম মৃত্যু আমরা দেখেছি, যেটা আমরা কখনোই কামনা করি না। আমরা এর বাইরেও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুদেরকে কাউকে কাউকে দেখছি ফোন করে, ফেসবুকে টেক্সট করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এখন এই যে একটা বাজে অবস্থা যার মধ্যে দিয়ে আমরা দিনাতিপাত করছি, এই মুহূর্তে নির্বাচন দিলে সেই নির্বাচন তো প্রতিযোগিতামূলক হবে না। দেশের একটা বড় জনগোষ্ঠী, একটা বড় রাজনৈতিক জনগোষ্ঠী তারা এভাবে প্রত্যেক দিন রিপিটেডলি হুমকি ধামকি নিজেদের জীবনের থ্রেট নিয়ে বেঁচে আছে। তারা যখন ইউনিভার্সিটিতে যায় তাদের মনে হয় যে এই বোধহয় তাকে কেউ একজন মেরে ফেললো, তাদেরকে ফলো করা হয়। সুতরাং এই সকল লোকজনদেরকে আপনার ওই টাইমটা দিতে হবে নির্বাচনে কম্পিট করবার। এর আগে নির্বাচন দিলে এটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে না। আওয়ামী লীগ যেভাবে প্রতিযোগীহীন নির্বাচন করেছে, আমরা যেটা এই বছরের 7 জানুয়ারি দেখেছি, এরকম প্রতিযোগীবিহীন নির্বাচন দিলে সেটা নির্বাচনের পরিবেশ হয় না। আমি আপনার কাছে এই সেম প্রশ্নের উত্তরে জানতে চাইবো, আপনি আসলে কিভাবে নির্বাচন দেখতে চান, নির্বাচনকে দেখেন, দেখতে চান? আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা হয়েছে, দেখেন জাহিদ ভাই হয়তোবা পলিটিক্সের সাথে আগে জড়িত ছিল বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন কোরামের মাধ্যমে, বাট আমি ব্যক্তিগতভাবে বলতে চাইব, আমি প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন আমার বন্ধু বান্ধব এবং আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি আসছি, এই প্ল্যাটফর্মে যুক্ত আছি, আমি সহ এরকম অনেকে কখনো কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত ছিলাম না, কখনো কোনো সাংগঠনিকভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আমরা শুধুমাত্র ওই দায়ের জায়গা থেকে, রক্তের দায়, যে আমার ভাই, আমার চোখের সামনে আমি দেখেছি আন্দোলনে আমার ভাই মারা গেছে, শহীদ হয়েছে। আমি ফোন কলে শুনছি যে আমার ভাই মানে আরেক জায়গায় মারা গেছে, বা আমার ভাই মানে গুলি খাইছে, হসপিটালে যাচ্ছে। যে এই ঘটনাগুলো দেখার পরে আমার ভাইরা যখন শহীদ হয়ে গেছে, এরপর আমাদের কাছে মনে হয়েছে যে না, তারা যেহেতু তাদের কাছে ওই সুযোগটা নাই, সে সিদ্ধান্ত নিবে যে সে রাজনীতি করতে চায় কি চায় না, তার ওই সুযোগটা, সে মারা গেছে, সে আমাদের দেশের জন্য জীবন দিয়েছে। তো আমাদের যেহেতু মানে তাদের এই রক্তের দায়টা মেটানোর জন্য রাজনীতি থাকতে হবে, তো এই জায়গাটায় আমরা আছি এবং আমরা অ্যাটলিস্ট কোনোভাবে এই ধরনের নির্বাচন হতে দিব না যে নির্বাচনটা কোনোভাবে দায় সারা হবে, একটা পক্ষ পুরোপুরি নিয়ে যাবে। আমরা চাই এই জীবনগুলোর বদলেও, আমার ভাইদের রক্তের বদলেও আমরা যাতে এরকম একটা নির্বাচন পাই, যে নির্বাচনটা হবে প্রতিযোগিতামূলক, যে নির্বাচনটা সকলের অংশগ্রহণ থাকবে। এবং জাহিদ ভাইয়ের সাথে অ্যাড করে আমি এটা বলতে চাই যে কেউ, এই যে যারা আমরা নতুন রাজনীতিতে যুক্ত হয়েছি, যারা রাজনীতিটা এখনও ভালোভাবে বুঝে উঠতে পারতেছি না, আমরা গণঅভ্যুত্থান করেছি, আমরা রাজপথে ছিলাম, ওটা এক ধরনের জিনিস আর রাজনীতি আরেক ধরনের জিনিস, দুটো খুবই ডিফারেন্ট। রাজনীতিতে এসে আমরা বুঝতেছি যে এত বড় বড় শক্তি তারা আমাদেরকে চাপ দিচ্ছে, থ্রেট দিচ্ছে, এই সহ্য করে আমাদেরকে রাজনীতি থাকতে হচ্ছে। আমরা শেখার চেষ্টা করছি যে হ্যাঁ, কীভাবে রাজনীতি করা যায়, আমাদেরকে শিখতে হবে। শুধুমাত্র আমাদের ভাইয়ের রক্তের এই দায়টা মেটানোর জন্য আমাদেরকে রাজনীতিটা করতে হবে। তো আমরা থাকবো এবং আমরা দেখতে চাই, এবং আমরা যখন অংশগ্রহণ করতে যাব আমাদের যাতে ওই ফিলটা থাকে, যে আমরা কোনোভাবে যাতে ফিল না করি যে আমরা রাজনীতির লোক না। যখন 5 আগস্টের পরে এই কথাগুলো উঠছিল যে আমাদের সবার মতামত এরকম ছিল যে হ্যাঁ, ছাত্রদের মধ্যে থেকে একটা রাজনৈতিক দল দরকার, বা নতুন রাজনৈতিক দল দরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। তো এই আলাপগুলো যে উঠছিল, এগুলো জনগণের মনের কথা ছিল। তো জনগণের মনের কথাগুলো প্রতিফলিত হইতে হবে আমাদের আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে যদি সেই আমাদের আগের যেই বিষয়গুলো, ওগুলোই পরিলক্ষিত হয়, যে হামলা, মারামারি, এক পক্ষের আরেক পক্ষের পোস্টার ছিঁড়ে ফেলা, এগুলো আমরা দেখতে চাই না, আমরা এগুলো করতে পারবো না, আমরা ওই ধরনের মানুষ না। তো আমরা নতুন রাজনীতি চাই এবং ওই ধরনের নির্বাচনও চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথাই আপনারা বলেছেন, ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অপরিহার্য এবং অনিবার্য। এই নির্বাচনকামী রাজনৈতিক দল এবং জনগণ এই নির্বাচন আসলে কবে আসবে সেই প্রশ্নের উত্তর সময়ের সাথেই পাবে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি নুসরাত জাহান জেরি ছিলাম। আমরা অন্য কোনো পর্বে অন্য কোনো প্রসঙ্গে আবার মিলিত হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।